নমস্কার সবাইকে। আমরা যারা এই অনুষ্ঠান দেখি তারা সবাই এরকম একটা মাইন্ডসেট নিয়ে এখানে বসি যে আমরা আয়ুর্বেদিক সমাধান চাই। এখন আয়ুর্বেদিক সমাধানের উপকারিতা অনুপকারিতা, তার কতদিনে তার সুস্থ মানুষ হবেন, তার এগুলো আমরা সবাই দেখে অভ্যস্ত। এখন আজকে আমরা এটা জানতে পারছি যে আরও অনেক রোগ আছে, মানে তথাকথিত প্রচলিত সিকেডি বা আপনার গল ব্লাডারের সমস্যা অথবা আপনার অস্টিও আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস ইত্যাদি কিছু গিনে চুনে রোগ নয়, বহু রোগের সমাধান হয় আয়ুর্বেদে। আসুন আজকে আমরা ইউইং সার্কোমা, একটি বিশেষ সমস্যা যার প্রতিকারের জন্য কি করা যেতে পারে এবং রোগটা কি আসলে, এটা তো একটা মেডিকেল টার্ম আপনারা শুনলেন, কি রোগটা ইত্যাদি জানবো এই বিষয়ে। আজকে আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠান। আপনারা ফোন করুন, আপনাদের সমস্যা নিয়ে আপনারা জানান। এই হেল্পলাইন নাম্বারগুলোতে আপনারা বুক করতে পারেন, ওপরে যাওয়া এই নিচেই যাবে সরাসরি ফোন করার নাম্বার, এখানে আপনি ফোনও করতে পারেন। স্বাগত জানাবো এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডক্টর নিরঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। ইউইং সার্কোমা কি রোগ? ইউইং সার্কোমা নামটাই হয়তো বুঝতে পারেন যে এটি একটি ক্যান্সার রোগ। এবার এটি কোথায় হচ্ছে ক্যান্সার? দেখুন, ক্যান্সার তো আমরা জানি যে আমাদের সম্পূর্ণ শরীরের যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে ক্যান্সার আমাদের হতে পারে। ইউইং সার্কোমা হচ্ছে আমাদের যে বোনের চারপাশে, আমাদের হাড়ের চারপাশে যে সেলগুলো রয়েছে, যে সফট টিস্যুগুলো যেগুলো রয়েছে, তার মধ্যে যখন ক্যান্সার, ওই টিস্যুগুলো বা সেলগুলো যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে, সেটাকে ইউইং সার্কোমা বলা হয়ে থাকে। খুব কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায়। আস্তে আস্তে অ্যাডাল্টের মধ্যে এই সমস্যাটি দেখা যায়, কিন্তু খুব বেশি একটা এইজেড সময় গিয়ে কিন্তু এই প্রবলেমটা খুব একটা বেশি দেখা যায় না। এবার এই যে ইউইং সার্কোমা, এটা হচ্ছে আপনার বোন বা হাড়, তার চারপাশের যে টিস্যু বা সেল রয়েছে সেখানে ক্যান্সার হচ্ছে। তো খুব এটা মানে সবাই আমরা বুঝতে পারছি যে খুব ইজিলি এটা কিন্তু ডিটেক্ট হবে না, বোঝাও যাবে না, কারণ এর যে সাইন অ্যান্ড সিমটমস মোরলেস যেরকম আপনার হয়তো আনএক্সপ্লেইনড ফিভার, মানে আপনার কোনো ধরনের জ্বর আসার কোনো কারণ নেই, যে আপনি ঠান্ডা লাগাননি বা আপনার কোনো ইনফেকশন নেই শরীরে, তারপরেও আপনার জ্বর আসছে, বারে বারে জ্বর আসছে, বা আপনার হঠাৎ করে ওয়েট লস হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে প্রাইমারি সাইন অ্যান্ড সিমটমস। আস্তে আস্তে আপনি দেখবেন এই ইউইং সার্কোমা সবচেয়ে বেশি দেখা যায় আমাদের হাত, আর্মস আর আমাদের দুটো পা, লেগসের মধ্যে। কিছু পরিমাণ দেখা যেতে পারে আপনার বুকের মধ্যে বা পিঠের মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি দুটো হাত দুটো পা এই জায়গার মধ্যেই কিন্তু বেশি দেখা দিতে পারে। আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার পায়ের একটা কোনো পার্টিকুলার অংশের মধ্যে, সেটা আপনার থাইয়ের অংশ হতে পারে বা আপনার হাঁটুর নিচের দিকেও হতে পারে, একটা জায়গা আপনার হঠাৎ করে ফুলে যাচ্ছে, সেটা আপনার প্যারালালি লম্বাভাবে ফুলে যাচ্ছে, পটলের আকার নিয়ে সেটা আপনার ফুলে যাচ্ছে, সেটা হাতেও হতে পারে। আর সেই যে ফোলা যে মাস যেটা, সেখানে আপনি হাত দিলে সেটা আপনি প্যালপেবল, মানে আপনি হাত দিলে বুঝতে পারবেন যে এটা আপনার যেরকম আমাদের নার্ভের মধ্যে আমরা হাত দিলে বুঝতে পারি নার্ভটা চলাচল করছে, সেরকম মাসটার মধ্যে হাত দিলে আপনি সেরকম একটা সেন্সেশন বুঝতে পারবেন, সেটা প্যালপেবল সেই মাসটা, সেটা আপনার একটা জায়গার মধ্যে স্থির থাকবে। তো এরকম যদি আপনি দেখছেন যে আপনার হঠাৎ করে পায়ে বা আপনার হাতে কোনো একটা জায়গায় এরকম একটা লাম্পের মতো একটা মাস দেখা দিচ্ছে, একটা লম্বা পটলের আকৃতির মতো একটা আপনার মাংসের দলা, একটা মাংসপিণ্ড দেখা দিচ্ছে, সেটা কিন্তু একটু প্রয়োজন রয়েছে ডক্টরের সাথে কনসাল্ট করার। ভাববেন না যে আপনি হয়তো অনেক বেশি কাজ করেছেন বা ভারী কাজ করেছেন, তার জন্য আপনার মাসেলে স্প্রেইন হয়ে গেছে, মাসেলটা ফুলে গেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেরকমভাবে ছেড়ে দেবেন না। যদি আপনার আরেকটা জিনিসও হতে পারে, যদি আপনার আমরা যেটা বলি যে শিরায় টান ধরা, তখনও কিন্তু এরকম দেখবেন পার্টিকুলার একটা মাসেলে এরকমভাবে আপনার ফুলে যাচ্ছে, সেটা আপনার মাসেল। আস্তে আস্তে একটু মালিশ করবেন, গরম সেক দেবেন, ঠিক হয়ে যাবে। তারপরও যদি দেখছেন যে না, জিনিসটা আপনার ফুলেই থাকছে, সেটা আপনার সারছে না, ফোলাটা কমছে না বা সেখানে ব্যথাটা আপনার কমছে না, তাহলে কিন্তু একটু আপনাকে কনসালটেশনের প্রয়োজন রয়েছে, কিছু টেস্টের কিন্তু প্রয়োজন রয়েছে। আচ্ছা, এবার আপনি আমাকে ম্যাডাম একটু বলুন, আপনারা ফোন করুন, সরাসরি ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, সেখান থেকে আপনার যে কোনো প্রবলেমে ফোন করতে পারেন। এবং আজকের এই বিষয়ে অর্থাৎ ইউইং সার্কোমা যদি আপনার মনে হয়ে থাকে এই ধরনের অবস্থা, তাহলেও আপনি ফোন করে জানতে পারেন যে আমার এই কন্ডিশন কি রয়েছে, মানে কি করা উচিত এখন। আসুন এক এক করে আপনারা ফোন করুন, আপনাদের ফোন নেব এবং অবশ্যই কোথায় কি চেম্বার রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো নির্দিষ্ট সময়। কে আছেন ফোনে? হ্যালো, কে আছেন? হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ আমি ওই বসিরহাট থেকে দুলাল সরকার বলছি, বসিরহাট। বলুন দুলাল বাবু, কি হয়েছে আপনার? হ্যাঁ,
আমার 3-4 বছর ধরে লাঞ্চের সমস্যা, আপনার শ্বাসকষ্ট, তারপরে আমি পিজিতে ভর্তি, সব রিপোর্ট আছে। এখন আমি শ্বাস নিতে গিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু ওনারা বলেছে যে আমার আইএলডি, মানে একটু জোরে বললে ভালো হবে। আপনার শ্বাসকষ্টের সমস্যা শ্বাস রয়েছে? নিতে পারছি না, হাঁটতে পারছি না, অক্সিজেন সাপোর্টে। ওনারা বলছে যে আইএলডি মানে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। ওই পুরো লাঞ্চের বডিটা নাকি শুকাচ্ছে, আচ্ছা এই জন্য এটা হচ্ছে। আচ্ছা, আপনার কষ্টটা কি হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে, আর কি কষ্ট হচ্ছে এছাড়া? সিটি স্ক্যান থেকে শুরু করে, হ্যাঁ আমরা বুঝেছি, আপনি সিটি স্ক্যান থেকে আপনি হাঁটতে পারছেন, গেলে শ্বাসকষ্ট হয়, অক্সিজেন কমে যাচ্ছে, লেভেল কমে যাচ্ছে। বেশ, দেখুন আপনার নিশ্চয়ই এইচআরসিটি থোরাক্সের রিপোর্ট করা হয়েছে, যার জন্য আপনার যে সমস্যাটা বলা হয়েছে যে আপনার লাংসের যে বডিটা রয়েছে সেটা আস্তে আস্তে আপনার ড্রাই হয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে পাথরের মতো শক্ত হয়ে যাবে, যেটাকে আমরা এমফাইসিমা বলে থাকি। তো যদি আপনি আগে স্মোকিং করে থাকেন তাহলে সেটা আপনার মানে হবে। যারাই স্মোকিং করছেন প্রত্যেকের জন্য এটি একটি বার্তা থাকবে যে আস্তে আস্তে কিন্তু আপনার লাংসটা এরকম এমফাইসিমার পর্যায়ে চলে যাবে, যে লাংসের আমাদের যে লাংস যেটা রয়েছে সেটা কিন্তু স্পঞ্জের মতো রয়েছে, সেটা যদি আস্তে আস্তে আপনার শক্ত হয়ে যায় সেটা আমরা এমফাইসিমা বলে থাকি। তারপর সেখানে আপনার ফাইব্রোসিস হতে পারে, ফাইব্রয়েড হয়ে যেতে পারে। তো এই শ্বাসকষ্টের সমস্যাটা আপনার তখনই ঠিক হবে যখন আপনার এই লাংসের যে স্পঞ্জ যে ব্যাপারটা রয়েছে সেটা যদি নর্মাল জায়গায় আসে। আপাতত আপনাকে বলবো যে আপনি যখন বাইরে বেরোবেন তখন আপনি মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, বা বাড়িতে থাকলেও আপনি যদি ঘরে ধুলো ঝাড়া মোছা এগুলো হচ্ছে, আপনি মাস্ক অবশ্যই পরুন। গরম জলের ভাবটা আপনি আপাতত নিন। আমি আপনার সাথে, আপনি যে ফোন করলেন আমি তাতেই বুঝতে পারছি আপনি হয়তো কথাও ঠিকভাবে বলতে পারছেন না, আপনার এতটাই শ্বাসকষ্ট হচ্ছে। আপনি অক্সিজেন সাপোর্টের মধ্যে আপনি রয়েছেন, মানে আপনার লাংস একটুও কাজ করছে না। তো কয়েকদিন পরে কিন্তু আপনাকে একটু পোর্টেবল যেরকম অক্সিজেন সিলিন্ডার হয় সেটা পিঠে নিয়ে আপনাকে ঘুরতে হবে। একটু চিন্তা ভাবনা করুন, আপনি যেরকম আজকে চিন্তা ভাবনা করে ফোনটা করেছেন সেরকম একটু চিন্তা ভাবনা করে আপনি একটু আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি আপনার মনে হয় সেখানে এসে আপনি একটু যোগাযোগ করবেন। অবশ্যই আপনার এই শ্বাসকষ্টের সমস্যার সমাধান হবে। যদি এমফাইসিমা হচ্ছে তারও কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। লাংসকে আপনার এক্সারসাইজ করাতে হবে। এবার এক্সারসাইজের জন্য তো ওকে আপনি জিমে পাঠাতে পারবেন না, আপনি কি করবেন, আপনি প্রাণায়াম করবেন। লম্বা করে একটা শ্বাস নেবেন, কিছুক্ষণ শ্বাসটা ধরে রাখুন, আস্তে আস্তে করে শ্বাসটা ছাড়বেন, নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন। এটাই হচ্ছে আপনার লাংসের এক্সারসাইজ। আর একটু গরম জলের ভাপ নিন, একটা বাটিতে জল গরম করে তাতে কর্পূর দিয়ে সেই জলটা যে ধোয়াটা হচ্ছে তার ভাপটা নেবেন, নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। এইটুকু আপাতত আপনি একটু করুন। আর একটুখানি বলবো হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার একটু যোগাযোগ করবেন। একদম, হেল্পলাইনটা কিন্তু টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে, দেখুন এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনার যে সমস্যায় রয়েছেন তার তো সমস্যার সমাধান আজকে আপনি খানিকটা পেলেন। এবার আগামী দিনে আপনি অবশ্যই চেম্বারে আসবেন, চেম্বার আপনাকে বলে দেবো, অথবা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে অলোক ঘোষ বলছি। আমার ওয়াইফের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি হয়েছে ওনার? আমার ওয়াইফ 53 বছর বয়স। হ্যাঁ। শুয়ে পড়লে হাঁটু জ্বালা করে, পায়ের তলা জ্বালা করে, সারাদিন ঠিক থাকবে, যা শুয়ে পড়বে পায়ের তলা জ্বালা, আর মেন হাঁটুটা প্রচুর জ্বালা করে, মানে শুতে পারেনি, ঘুমোতে পারেনি। আচ্ছা, ওনার সুগারের কোনো সমস্যা রয়েছে? না না না, আমি ডাক্তার দেখিয়েছিলাম অ্যালোপ্যাথ, কিন্তু সুগার টুগার সব পরীক্ষা করেছিলাম, কোথাও কিছু নেই। বেশ। থাইরয়েড সবই করেছিলাম। আচ্ছা, হাঁটুর কোনো এক্সরে হয়েছে ওনার? হ্যাঁ, হাঁটুর এক্সরে হয়েছে, সেও তো নর্মাল। কোমরের এক্সরে হয়েছিল? না, কোমরের এক্সরে হয়নি। দেখুন, ওনার মেইনলি যে প্রবলেমটা ওনার হচ্ছে সেটা সম্পূর্ণ ওনার নার্ভের সমস্যা হচ্ছে। যদি সুগারের ওনার কোনো প্রবলেম না থাকে তাহলেও যদি ওনার পায়ের তালুতে যদি জ্বালা করছে বা হাঁটুতে জ্বালা হচ্ছে সেটা কিন্তু ওনার নার্ভের প্রবলেম হচ্ছে। এবার সেই নার্ভের প্রবলেমটা কিন্তু শুরুয়াত হবে কোমর থেকে। তো কোমরের একটা এক্সরে করানো, হয়তো আপনি বলবেন যে ওনার তো কোমরে কোনো ব্যথা নেই, তাহলে কি করে নার্ভের প্রবলেম হবে? ব্যথা হলে তবেই যে আপনার সমস্যা হবে সেটা কিন্তু একদমই নয়। এরকমও হতে পারে যে ওনার কোমরের হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে, কিন্তু আপনারা সেটা এমনিতে বাইরে থেকে বুঝতে পারছেন
পারছেন না, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পাবে, নার্ভটা কম্প্রেসড হয়ে যাবে, চেপে গেলে সেখানে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে না, পায়ের তলায় জ্বালা করা বা ভারী অনুভব হয়, এগুলো কিন্তু সমস্যা আসতে পারে। তো কোমর ঝুঁকে উনি এখন কোনো কাজ করবে না, বা হাঁটু ভাঁজ করে বসা বা হাঁটু ভাঁজ করে ওনার কোনো কাজকর্ম করা, সেগুলো কিন্তু এখন আপাতত ওনার করা চলবে না। কোমরের এক্সরেটা একটু সম্ভব হলে একটু আপনি করিয়ে নেবেন। আর যদি আপনি মনে করেন যে না, তারপর আপনি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, আপনাকে সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। একদম, আপনি ভালো থাকুন, আমরা সেটা চাই। আর এই সমস্ত স্টেপগুলো নিন, তাতে আশা করি ভালো থাকার রাস্তাটা হবে আপনার ওয়াইফের ক্ষেত্রে। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন আপনি? আমি কোচবিহার থেকে বলছি স্যার। কোচবিহার থেকে? হ্যাঁ, আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমি নিজেই পেশেন্ট। আচ্ছা বলুন বলুন, কি হয়েছে আপনার? আমার মানে গোটা শরীরে মানে প্রচন্ড পেইন হয়, পায়ের তলা পেইন হয়। আর হলো আমার ওই যে আমি পরীক্ষা করছি, ডক্টর দেখাইছি এখানে, কিন্তু আমার হলো ধরা পড়ছে HLA-B27 পজিটিভ। আচ্ছা, আমার মানে মানে এতটা পেইন হয় পায়ের তলা, মানে ঠিক মতো দাঁড়িয়ে মানে সেরকম হাঁটা চলা করতে পারি না। বেশ। আপনার যে এই যে HLA-B27 পজিটিভ যে আপনি বললেন, তো সেই রিপোর্টটা আপনি আপনার ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখিয়েছি, সেই ওষুধে খাচ্ছি। ওষুধ তো খাচ্ছেন মা, আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার ডাক্তারবাবু কি বলেছে? আপনার কি সমস্যা রয়েছে? একটা রিপোর্ট পজিটিভ এসছে মানে আপনার কি সমস্যা রয়েছে সেটা কিছু বলেছে? কোনো রোগের নাম আপনাকে বলেছে? আমার ব্যথা হয় প্রচন্ড, আর হলো আমাকে বলেছে যে আমার এই যে মানে এটা এক ধরনের ব্যথা, এটা মানে বাত এক রকমের, এটা সারা বছর কি ওষুধ খাইতে লাগবে। আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা জিনিস একটু আপনাকে আজকে ক্লিয়ার করে দেব। HLA-B27 পজিটিভ মানে আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস রয়েছে। সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়, লাম্বার স্পন্ডালাইটিস হয়, ডরসাল স্পন্ডালাইটিস হয়। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস যদি আপনার হয়, সেটা কিন্তু আপনার আস্তে আস্তে আপনার হাড়গুলো যেরকম ক্ষয় পাবে, তার পাশাপাশি আপনার যে শিরদাঁড়া যেটা রয়েছে সেটা কিন্তু আপনার আস্তে আস্তে দেখবেন বেন্ড হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। বাঁশ যেরকম লম্বা হয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে যায়, আপনিও আস্তে আস্তে সেরকমভাবে ফরওয়ার্ড বেন্ডিং বা ল্যাটারাল বেন্ডিং, পেছন দিকে আপনি হয়তো এরকমভাবে আপনি ঝুঁকে যাবেন। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে এইটি একটি সমস্যা হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ঘাড় বা কোমর স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, যে আপনি ঘাড় ঘোরাতে পারছেন না, কোমর ঘোরাতে পারছেন না, চোখগুলো আপনার লাল হয়ে যাবে। তো এগুলো আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের সিমটমস। হয়তো এগুলো আপনার মধ্যে এখন শুরু হয়ে গেছে বা আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু আসবে। এবার আপনাকে বলা হয়েছে যে আপনার একটা বাতের সমস্যা, আপনাকে মেডিসিন খেতে হবে। ঠিক আছে, মেডিসিন আপনি খাবেন, একটা আপনি সার্টেন টাইম পিরিয়ডের জন্য মেডিসিন খাবেন, তারপর আপনি যদি সুস্থ হয়ে যান টু গুড। কিন্তু যদি এরকম সমস্যা হয়, আপনার ডাক্তারবাবু যদি এইটা বলে থাকে যে আপনাকে সারা জীবন মেডিসিন খেয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু কোনো ট্রিটমেন্ট নয়। এটা হচ্ছে আপনাকে জাস্ট ব্যথাটাকে ধামাচাপা দিয়ে বসিয়ে রাখা, সাপোর্ট দিয়ে রাখা। তো আমার মনে হয় আপনার সাপোর্টে থাকলে আপনার চলবে না, আপনার এই সমস্যার সমাধান করতে হবে। আমি বলবো আপনি ভালো সময়ে ফোন করেছেন। কোচবিহারে আমাদের চেম্বার রয়েছে এই শনিবার 14 ফেব্রুয়ারি কোচবিহারে আমাদের চেম্বার রয়েছেন। ডক্টর এস খান খুব এফিশিয়েন্ট ডক্টর আমাদের, উনি থাকবেন সেই চেম্বারে। একটু আমি আপনাকে বলবো যে আর দেরি করবেন না, বা ব্যথার ওষুধ খেয়ে ধামাচাপা দিয়ে রাখবেন না, ক্যালসিয়ামের ওষুধ, এই ওষুধ সেই ওষুধ, এসবে যাবেন না। একটু যোগাযোগ করুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, ডেটটা মিস করবেন না। একটু আপনি চেম্বারে এসে দেখা করবেন, কি খাবেন কি খাবেন না, কোনটা আপনার জন্য ভালো হবে, কি করবেন কি করবেন না, সবটাই আমরা আপনাকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো। একটু আপনি যোগাযোগ করবেন। বেশ, আচ্ছা পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যালো আছেন? হ্যালো। আচ্ছা, তো আসি আমরা এবার হচ্ছে এই ইউইং সার্কোমার ট্রিটমেন্ট কিভাবে শুরু করা যেতে পারে। যেহেতু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ক্যান্সারের মতো দুরারোগ্য এবং জটিল ব্যাধিরও ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে আপনি বললেন এটা আপনার হাত বা পায়ের সারাউন্ডিংস, এতে একটা তার ক্যান্সার। এই ট্রিটমেন্ট আপনারা কিভাবে করবেন, বা মানুষকে কি ভর্তি থাকতে হবে কিনা, বা বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক জানার বিষয় থাকে। দেখুন, প্রথম কথা তো হবে যে আপনার এই সমস্যার স্টেজ
কীরকম রয়েছে। প্রত্যেকটা ক্যান্সারেরই একটা স্টেজ রয়েছে। আপনার যদি ইনিশিয়াল স্টেজ হয় সেটা আপনার ওরাল মেডিকেশনের মাধ্যমেই আপনার ঠিক হয়ে যাবে। এবার দেখুন এই যে ইউইং সার্কোমা, আমি এখানে বসে বলতে পারি যে হয়তো অনেকেই তার নাম শোনেনি বা এরকমও যে একটা ক্যান্সার হতে পারে সেটা অনেকেই কিন্তু জানে না। এবার আমি তো আর আলাদাভাবে কোথাও থেকে সেটাকে খুঁজে বার করে নিয়ে আসিনি, কারণ আমি প্রত্যেকদিন প্রোগ্রামে একটাই কথা বলি যে আমি যতগুলো টপিক নিয়ে কথা বলি আমি এই পেশেন্ট পাই তার জন্যই কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। গতকালকে আমাদের ল্যান্সডাউন চেম্বারে একজন নিয়ে এসেছিল এরকম একটা কেস, যেখানে ইউইং সার্কোমা ছিল। একটি বাচ্চা মেয়ে, 6-7 বছরের বাচ্চা মেয়ে, তার প্রচণ্ড প্রথমে কোমরে ব্যথা, পেলভিক রিজিয়ন যেটা রয়েছে সেখান থেকে প্রচণ্ড কোমরে ব্যথা, তার পর থেকে পায়ে ব্যথা, এগুলো শুরু হয়েছে আস্তে আস্তে, কিছু সুয়েলিং, স্টিফনেস এগুলো আস্তে আস্তে আসছে। তো তার ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। তো ট্রিটমেন্টের মধ্যে প্রথমত যেটা আপনার সেল বা আপনার কোষগুলোকে ড্যামেজ করছে বা আপনার টিস্যুগুলোকে ড্যামেজ করছে, আগে এই জায়গাটাকে আটকাতে হবে। ক্যান্সারের যে সেলগুলো সেগুলো মাল্টিপ্লাই আকারে বাড়তে থাকে, মানে দ্বিগুণ আকারে বাড়তে থাকে। আজকে দুটো থেকে চারটে, চারটে থেকে 16টা, 16 থেকে 32টা এরকমভাবে হবে, 2 থেকে 4টা, 6টা, 8টা এরকমভাবে হয় না। তো সেই সেলটাকে আপনার যে বাড়ছে সেটাকে আপনাকে স্টপ করতে হবে। কিভাবে স্টপ করবেন? সেই সেলকে খাবার দেওয়াটা আপনাকে বন্ধ করতে হবে। খাওয়ার দাওয়া বন্ধ করা ইজ নট দ্যাট যে আপনাকে আমি বলছি আপনি খাওয়া দাওয়া করবেন না, আপনি খাওয়া দাওয়া না করে এমনিতেই বসে থাকুন। আপনাকে লিমিটেড খাওয়া দাওয়ার মধ্যে আসতে হবে। আর সেটা আপনার কি খাবেন কি খাবেন না সেটাও আমরা একটা ডায়েট চার্ট আমরা প্রোভাইড করে থাকি। তার পাশাপাশি রয়েছে আপনার বডি ডিটক্সিফিকেশনের ব্যাপার রয়েছে, কিন্তু একদম খুব কম বয়স, যদি 6-7 বছরের যদি ছেলে মেয়ে হয় সেখানে আমরা বডি ডিটক্সিফিকেশন দিয়ে যাই না, আমরা সেখানে ওরাল মেডিকেশন দেওয়ার চেষ্টা করি। প্রথমে ওরাল মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট হবে, তারপর যদি প্রয়োজন হয় যে না তার স্টেজটা একটু অ্যাডভান্স স্টেজ রয়েছে সেখানে কিন্তু আমরা সেখানে বডি ডিটক্সিফিকেশন বা পঞ্চকর্মা থেরাপি যেটা আমাদের রয়েছে সেটা আমরা কিন্তু করে থাকি। আর যেহেতু আমাদের ক্যান্সার ইউনিট রয়েছে একটা আলাদা করে, আমাদের এখানে রিসার্চ চলছে, তো সেখানে অবশ্যই মেডিকেশনগুলো আমরা খুব চিন্তা ভাবনা করে পেশেন্টকে দিতে হয় যে কোনটা কোন জায়গায় কোথায় গিয়ে কিভাবে কাজ করবে। তো সম্পূর্ণ এটি একটি টিম ওয়ার্ক। আর এরকম একটা রোগের যখন কেস আমাদের কাছে আসছে তখন আমাদেরও মনে হয় যে আমরা কোথাও গিয়ে তো একটা জায়গায় আমরা নক করতে পেরেছি বা আমরা জায়গা করতে পেরেছি, যেরকম একটা ক্রিটিক্যাল ডিজিজ নিয়েও পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক আমাদের কাছে আসছে ট্রিটমেন্টের জন্য। একদম তাই। অনেকে আজকে বিশ্বাস আগের চাইতে অনেক বেড়েছে, এবং আয়ুর্বেদের বর্তমানে যে উন্নতি, মডিফিকেশন, মডার্নাইজেশন, এগুলো সবটাই মানুষ দেখতে পাচ্ছে সামনাসামনি। সেগুলো টিভিতেও আমরা দেখানোর চেষ্টা করি, এই জন্য মানুষ বুঝছেন। স্বাভাবিক সনাতনী উপায়ে যে চিকিৎসা হতো একটা সময়, সেই সময় এত আধুনিক মানে মডার্ন যে চিকিৎসা সেটা কোথায় ছিল? এত হসপিটাল কোথায় ছিল না। মানুষ তখন বেঁচে থাকতো কি করে? যাই হোক, এখন সেই জায়গা থেকে মানুষের আস্তে আস্তে বুঝতে হবে। আমি চেম্বার বলে দেবো এই ফোনটার পরে। কেউ একজন রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আন্দামান থেকে বলতেছি। আচ্ছা, আন্দামান থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমার 58 ইয়ার্স। তো আমার না পায়ের গুরুলি ব্যথা হয় সকালবেলা। পায়ের গোড়ালি? হ্যাঁ, পায়ের গোড়ালি ব্যথা হয় সকালবেলা। হ্যাঁ, এটা কি জন্য হয়, কি ব্যাপার, সেইটাই আমি একটু ডক্টরের কাছে জানতে চাই। আচ্ছা, এই গোড়ালির ব্যথা আপনার কতদিন ধরে হচ্ছে? এই বেশি দিন না, ধরেন 1 মাস। 1 মাস। আর ওই গোড়ালির ব্যথাটা আপনার সকালে আপনি যখন ঘুম থেকে উঠে যখন আপনি পা রাখছেন তখন হয়, তারপর আস্তে আস্তে সেটা কমে যায়, তাই তো? হ্যাঁ। তো আপনাকে দেখুন দুটো কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আপনাকে একটা ইউরিক অ্যাসিডের রিপোর্ট করাতে হবে, আরেকটা আপনি ভিটামিন ডি একটা রিপোর্ট করাবেন। এটা একটা রক্ত পরীক্ষা। আপনার যদি ইউরিক অ্যাসিডের মাত্রা যদি আপনার শরীরে বেশি থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে। ভিটামিন ডি এর মাত্রা যদি আপনার শরীরে কম থাকে, ভিটামিন ডি এর যদি ডিফিসিয়েন্সি থাকে তাহলেও আপনার এই সমস্যাটি আসতে পারে। প্রথমত বলবো যে গায়ে একটু আপনি রোদ লাগান, যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে সেটা আপনার সেখান থেকে পূর্ণ হবে। ইউরিক অ্যাসিড আপনার বেশি থাকতে পারে, তার জন্য একটু মসুর ডাল, টমেটো, ঢেঁড়স, রেড মিট এগুলোকে একটু আপনি অ্যাভয়েড করবেন খাওয়াটা। প্রত্যেক দিন একটু গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে পা দুটো আপনার গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখুন, তাহলে অনেকটা আপনি রিলিফ পাবেন। এইটা আমি আপনাকে রিলিফ পাওয়ার জন্য বললাম। আপাতত বলবো যে একটু আপনি রিপোর্টগুলো করান, তারপর আপনি যদি মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনি একটুখানি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, কিভাবে কি করতে হবে সবটাই আমরা আপনাকে গাইড করব। বেশ, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি জাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি। হুগলি থেকে? হ্যাঁ, জাঙ্গিপাড়া থেকে।
আচ্ছা, জাঙ্গিপাড়া থেকে বলুন। হ্যাঁ, আমি ম্যাডাম দর্শনার্থী বলতে চাই। ম্যাডামের সঙ্গে কথা বলবেন তো? বলুন কি বলুন। হয়েছে আপনার? শুনছেন ম্যাডাম? হুগলি থেকে। হ্যাঁ, একটু টিভির সাউন্ডটাকে কম করুন, নয়তো আমরা কথা বলছি বলতে যে, পারবো না। স্যার এরকম ভাব খেলতে যে কিছুদিন আগে 8-10 বছর আগে পড়ে গেছিল। কে এটা? কে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ খেলতে গিয়ে পড়ে গেছিল? হ্যাঁ, খেলতে গিয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেটা পড়ে যে ডাক্তার ফাক্তার দেখে এক্সরে করে কিছুদিন ভালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, ডাক্তার কিছু ব্যায়াম দিয়েছিল, সেই ব্যায়াম গুলো ঠিক মতো করতে পারেনি। এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? এখন ওই যে পা গুলো পুরো টেনে রয়েছে, শির ফির পুরো টেনে রয়েছে, পা মুড়ে খেতে পারে না, বসতে পারে না, চেয়ার ছাড়া খেতে পারে না। পায়ে সমস্যা হচ্ছে? পায়ে কোথায় ফুলছে পা নাকি? পা ফোলে না স্যার, পা গুলো একটু সরু হয়ে গেছে, ওরে বাবা। পুরো টেনে যাচ্ছে, শির পুরো টেনে যাচ্ছে। তার বয়সটা কত একটু বলবেন? ছেলের বয়স কত? বয়স মোটামুটি এই 25-26 মতো। আচ্ছা, পাগুলো কি সরু হয়ে যাচ্ছে আগের তুলনায়? হ্যাঁ, একটু সরু হয়েছে। তো এই যে পা যে সরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে, মানে ওর পায়ের যে মাসেলগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু ক্ষয় পেয়ে যাচ্ছে, যার জন্য পাটা সরু হয়ে যাচ্ছে। তারপর পায়ের ডিফর্মিটি চলে আসবে, ও আর উঠে দাঁড়াতেও পারবে না। তো আপনি হুগলি থেকে ফোন করছেন, আমি বলবো যে 26 বছর বয়স আপনার ছেলের, আপনি বললেন, তো অবহেলা করবেন না, একটুখানি আপনি রিপোর্টসগুলো নিয়ে একবার একটু দেখা করুন, কারণ এর ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আমি আপনাকে এখান থেকে বসে এমন কিছু বলতে পারবো না যে ও কালকে উঠে দাঁড়িয়ে যাবে আবার খেলাধুলা করতে পারবে। তার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে, সঠিক চিকিৎসা সেটা অবশ্যই বলবো। হয়তো তার জন্য একটু পঞ্চকর্মা থেরাপিরও প্রয়োজন হতে পারে। একটুখানি আপনি ওর যা প্রেসক্রিপশন, যা রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে এসে একটু আমাদের চেম্বারে দেখা করবেন। যদি সম্ভব হয় ছেলেকেও সাথে নিয়ে আসবেন, ওকে দেখারও প্রয়োজন রয়েছে। যদি না আনতে পারেন কোনো ব্যাপার নয়, আপনি রিপোর্টস আর প্রেসক্রিপশন নিয়ে দেখা করবেন, কি করতে হবে, কিভাবে আপনার ছেলে আবার উঠে দাঁড়াতে পারবে, সবটা রাস্তা আমরা আপনাকে করে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসুন চেম্বারগুলো একবার বলে দিই আপনাদেরকে, কোথায় কবে কি চেম্বার রয়েছে। আচ্ছা, ফোনটা নিয়ে নিই আরেকজনের, আপনার ফোন নেওয়ার পরে কিন্তু আমি চেম্বার বলবো, ঠিক আছে? কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। কোথা থেকে? আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে। বেশ বেশ, বলুন বলুন। ওই যে আমার হাজবেন্ডের কনস্টিপেশন সমস্যা, আচ্ছা। পায়খানা ঠিক মতো হয় না। বয়স কত? 78। অনেকটা বয়স হলো। আচ্ছা, উনি খাওয়া দাওয়া ঠিকঠাক করেন? হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া, ঠিক মতো ঘুম। বেশ, উনার তাহলে আপনি প্রত্যেক দিন উনি যে জল খাচ্ছে তার মধ্যে 3 লিটার জল খাবে, সেটা ঈষৎ উষ্ণ গরম জল খেতে দিন। আর খাবারের মধ্যে প্রত্যেক দিন সবুজ শাক, কোনো না কোনোটা শাক রাখবেন, আর একটা ফল, গোটা ফল যেটা উনি খেতে পছন্দ করে, বা সিজনাল ফ্রুটস যেটা রয়েছে, একটা গোটা ফল ওনাকে খেতে দিন। আর গরম জল আমি ওনাকে খেতে বললাম। এবার দেখুন কনস্টিপেশন কেন হচ্ছে, কারণ ওনার খাবারটা, উনি খাওয়া দাওয়া ঠিকঠাকই করছে, রুচিও রয়েছে, কিন্তু খাবারটা সঠিকভাবে পেটে গিয়ে হজম হচ্ছে না। যদি হজম ঠিকভাবে না হয়, স্টুল ফর্মেশন হবে না, স্টুল ফর্মেশন না হলে কনস্টিপেশনের সমস্যা ওনার থেকেই যাবে। তো খাওয়া দাওয়ার মধ্যে তেল ঝাল মশলা একটু কম খাবে, ঝোল বা ডাল এরকম খাবারটা একটু বেশি করে খাবে। এর মধ্যে ওনাকে আপনি রাখুন, আর তারপর আপনি যদি মনে করেন যে না, একটু এর জন্য ট্রিটমেন্ট করিয়ে নিতে পারলে ভালো হবে, তো আলিপুরদুয়ার থেকে একদম কাছে আমাদের কোচবিহারের চেম্বার রয়েছে। এই শনিবারই কোচবিহারের চেম্বার আছে, যদি আপনি মনে করেন সেটাও আপনি এসে দেখা করতে পারেন। আসুন এবার চেম্বারগুলো বলি আমি আপনাদের। 13 তারিখে চেম্বার, মানে 13 তারিখ মানে হচ্ছে আগামীকাল, চেম্বার হচ্ছে রায়গঞ্জ, এস ঘোষাল থাকবেন। 13 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এহালদার থাকবেন। 14 তারিখে অনেকগুলো চেম্বার রয়েছে, 1 2 3 4 5 6 জায়গায়, দুর্গাপুর, বর্ধমান, মালদা, আরামবাগ, কোচবিহার, বোলপুর। দুর্গাপুরে থাকবেন হচ্ছে ডক্টর বিশর্মা, বর্ধমানে থাকবেন এন ভট্টাচার্যা, মালদাতে থাকবেন এস ঘোষাল। 14 তারিখ আরামবাগে থাকবেন হচ্ছে ডক্টর এহালদার, কোচবিহারে থাকবেন হচ্ছে এস খান, বোলপুরে থাকবেন হচ্ছে এস ভাদুড়ি। 19 তারিখে চেম্বার হচ্ছে উত্তর 24 পরগনার বনগাঁতে, বনগাঁ চেম্বারে এস ভাদুড়ি থাকবেন। 20 তারিখ চেম্বার হচ্ছে ক্যানিংয়ে ডক্টর এহালদার থাকবেন। 21 তারিখ চেম্বার রয়েছে 4টে জায়গাতে, শিলচর, বহরমপুর, শিলিগুড়ি আর হচ্ছে খড়গপুর। শিলচরে চেম্বারে হচ্ছে ডক্টর বিশর্মা থাকবেন, বহরমপুরে চেম্বারে ডক্টর এহালদার থাকবেন। 21 তারিখে শিলিগুড়িতে এস ঘোষাল থাকবেন। 21 তারিখে খড়গপুরে থাকবেন হচ্ছে এন ভট্টাচার্যা। 22 তারিখে চেম্বারও রয়েছে প্রায়
প্রায় না 5টা জায়গাতেই। গুয়াহাটিতে ডক্টর বি শর্মা থাকবেন, 22 তারিখ আগরতলায় এন ভট্টাচার্য থাকবেন, 22 তারিখে গঙ্গারামপুরে এস ঘোষাল থাকবেন, 22 তারিখে কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন, 22 তারিখে জামশেদপুরেও চেম্বার রয়েছে, এস ভাদুড়ি থাকবেন। 1 তারিখে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 2 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, এ হালদার থাকবেন। 7 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখ কাকদ্বীপে চেম্বার রয়েছে, এস ভাদুড়ি থাকবেন। 9 তারিখে হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। 9 তারিখে হচ্ছে ডিব্রুগড় চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। 15 তারিখে মেদিনীপুর ওপেনিং চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো। আবার আমরা ইউইং সার্কোমা নিয়ে একটু জানবো। ইউইং সার্কোমার মধ্যে যেহেতু এটা আপনার সেল বা টিস্যুকে আপনার ড্যামেজ করছে, এবার তার কারণ কি হতে পারে? বেসিক্যালি এটি একটি আমাদের ক্রোমোজোমাল ডিফেক্ট। আমাদের শরীরের মধ্যে ক্রোমোজোম দু রকমের রয়েছে, একটা এক্স ক্রোমোজোম, একটা ওয়াই ক্রোমোজোম। তো এই দুটো ক্রোমোজোমের মধ্যে যদি আপনার কোনো ক্রোমোজোমের মধ্যে ব্যাঘাত ঘটে যায়, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে এই ইউইং সার্কোমার সমস্যাটি কিন্তু সৃষ্টি হতে পারে। যেহেতু আমি বললাম যে এটা একদম কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে হয়, সেটা আপ টু অ্যাডাল্ট অবধি থাকে। তো সেটা কিন্তু আপনার কিছুটা অবশ্যই আপনার জেনেটিক, যেহেতু এটা আপনার ক্রোমোজোম সংক্রান্ত সমস্যা। তো যদি কারোর ফ্যামিলির মধ্যে এরকম কোনো হয়তো 10 জনের মধ্যে 2 জনের ফ্যামিলিতে এরকম প্রবলেম দেখা দিতে পারে যে ইউইং সার্কোমার মতো কোনো একটা কেস কারোর মধ্যে ছিল, সেখানে কিন্তু আলাদাভাবে একটু সচেতন থাকতে হবে। ক্রোমোজোমাল টেস্ট যেগুলো রয়েছে ডিউরিং প্রেগনেন্সি, সেগুলোকে টেস্ট করে দেখে নিতে হবে যে কোনো ধরনের কোনো ক্রোমোজোমাল ডিফর্মিটি বা ক্রোমোজোমাল ডিফেক্ট আসছে কিনা, কারণ সেখান থেকেও কিন্তু আপনার এই ইউইং সার্কোমার মতো সমস্যাটি আসতে পারে। যদি এবার চলে আসে তাহলে কিন্তু আমি বলবো যে ভয়ের কোনো কারণ নেই, চিকিৎসা অবশ্যই রয়েছে। নামটা শোনা নেই তাই বলে এর কোনো চিকিৎসা নেই, সেটা কিন্তু একদমই নেই। একদমই তাই। বেশ, কে আছেন ফোনে? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কি বলছেন? আমি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থেকে বলছি, অমিতাভ মুখার্জি। আচ্ছা বলুন অমিতাভ বাবু। আমি বছর 2 আগে লাংসে ইনফেকশন নিয়ে হ্যাঁ কঠিন অসুস্থ হয়েছিলাম। হ্যাঁ। এখন আমি একটা ইনহেলার নিই আর একটা গ্যাসের ট্যাবলেট খাই, কিন্তু মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে। এখন আমার কি করলে পরে আমি সুস্থ হবো সেটাই ভাবছি। এই যদি ম্যাডাম যদি কিছু বলেন। প্রথমত বলবো যে আপনি কি ইনহেলারটা সারা জীবন ব্যবহার করতে চাইছেন? সেটা তো চাইছি না, কিন্তু উপায় থাকছে না, করতে হচ্ছে। বেশ, তাহলে সেটা আমি যদি আপনাকে উপায়টা করে দেই, তাহলে আপনি আবার এরকমভাবে একবার ফোন করে জানাবেন প্রত্যেককে যে এখন আপনি ইনহেলারটা ছেড়ে কতটা ভালো রয়েছেন, ঠিক আছে? আচ্ছা দেখুন, প্রথমত আপনাকে বলবো যে লাংসের যদি ইনফেকশন আপনার হয়ে থাকে, তার মানে আপনার লাংসটা একটু দুর্বল রয়েছে। এবার লাংস যখন আপনার দুর্বল রয়েছে, আপনি যদি অতিরিক্ত তাকে দিয়ে যদি কাজ করাতে যান, সেটা আরও বেশি আপনার খারাপ হয়ে যাবে। আপনার এই যে শ্বাস নিতে মাঝে মধ্যে কষ্ট হয়, যার জন্য আপনাকে ইনহেলারের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, এই জিনিসটাকে আপনার ছাড়তে হবে। কারণ আপনি বুঝতে পারছেন যে এটা একটা স্টেরয়েড মেডিসিন, যে কিনা আপনার লাংসকে জোর করে কাজ করাচ্ছে। তো এই যে জোর করে কাজ করানো, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। লাংসটা যাতে আপনার নিজের মতো করে কাজ করতে পারে, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আপনাকেও আমি বলবো যে আপনি আপাতত একটু গরম জলের ভাপ নিন, একটুখানি জল গরম করে তাতে একটা কর্পূর দিয়ে সেই জলটার ভাপটা নেবেন, স্টিম ইনহেলেশন করুন, নাক দিয়েও করবেন, সেটা মুখ দিয়েও আপনি করবেন। বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, খুব সম্ভবত পরের সপ্তাহে আমাদের শনিবারে বহরমপুরে চেম্বার রয়েছে 21 তারিখে, ডক্টর এ হালদার সেই চেম্বারে থাকবেন। একটু যোগাযোগ করুন। আপনার ইনহেলার তো ছেড়েই যাবে, সেটা নিয়ে চিন্তা নেই। তার সাথে আরেকটা বললেন আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, মানে আপনার গ্যাস অম্বলের সমস্যা হয়তো রয়েছে, সেই সমস্যাটাকেও আমরা ঠিক করে তারপর আপনাকে ছাড়ব। একদম। আরেকজন মনে হয় ফোনে আছেন। আচ্ছা, হাতে আর আমাদের সময় যথেষ্ট কম আছে। আমি আবারও বলি যে নিচের দেওয়া যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ইউটিউবে গিয়ে আপনি প্রোগ্রাম দেখতে পারেন। আরেকটা কথা বলে রাখি যে সিটিভিএনে যারা টিভির সামনে বসে অনুষ্ঠান দেখছেন, তো ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। আপনি ইউটিউব এবং ফেসবুকেও আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখতে পারেন, অর্থাৎ ফোনে। আপনি পাড়ায় থাকুন, আপনি রাস্তায় থাকুন, দোকানে থাকুন, আপনি বাড়িতে আড্ডা দিন, গল্প করুন, টিভির ঘরে না থাকলেও চলবে, আপনি ফোনে অনুষ্ঠান দেখতে পাবেন। ফেসবুক এবং ইউটিউবে আপনি সিটিভিএন একেডি প্লাস লিখে তাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার ফোনে পুরো লাইভ অনুষ্ঠান দেখা যাবে, নো প্রবলেম। আগামী দিনে কোনো সমস্যা হবে না এই নিয়ে। আশা করি এখানে আমরা অনুষ্ঠান শেষ করব। অবশ্যই পরের অনুষ্ঠানে নজর রাখুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ম্যাডামকে, নমস্কার সবাইকে।